ফারাজ ভাই আপনি কি যুক্ত করবেন এখন? শিওর আসিফ। আমি তাইলে ৫ মিনিটের মধ্যে ঘুরে আসি। শিওর আসিফ ভাই, শিওর। রুহুল আপনাকে যুক্ত করা হচ্ছে, আপডেট করে বলুন। কেমন আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন। জি ভাই ভালো আছি। ভাই কথা বলার আগে একটা রিকোয়েস্ট আছে ভাই, আশা করি রাখবেন। শিওর, বলেন। যে রিকোয়েস্টটা হচ্ছে যে আপনার মতের সাথে বা আমার মতের সাথে কোনো কিছু যদি না মেলে আপনি আমাকে হুট করে বের করে দিবেন না, আশা করছি। মতের সাথে না মিলার জন্য কাউকে বের করে দেওয়া হয় না, বের করে দেওয়া স্পেসিফিক অন্যান্য কিছু রিজনের জন্য। বলেন, সমস্যা না, নেই। আপনি যদি জি, এর আগে ডিসকাশন একবার করতে আমি চান, ডিসকাশন করা যাবে, বলেন। না, এটা কেন বললাম, এর আগে আমি আরেকবার এড হয়েছিলাম, তখন এটা হয়েছিল আমার সাথে। আচ্ছা যাই হোক, ওই আলাপে না যাই। আমি বের করে দিয়েছিলাম। জি, আপনি ছিলেন, আরেকজন হয়তো ইন্ডিয়ান ভাই ছিল, আমি সঠিক ওনার নামটা জানি না। আপনি স্মাগলিং দেখান না, নরমালি ভদ্রলোকের মতো কথা বলেন, আমার কথা বলতে কোনো সমস্যা নেই, বলেন। জি, আমি চেষ্টা করব। আচ্ছা, যেটা ওই ভাই একটু আগে কথা বললো ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, সো সেখানে আপনি তো মনে করেন যে হামাস হচ্ছে টেররিস্ট অর্গানাইজেশন, তাই না? হামাস 100% একটা টেররিস্ট অর্গানাইজেশন। আসলে আপনি কেন মনে করেন যে হামাস টেররিস্ট অর্গানাইজেশন? তাদের অক্টোবর 7 টেররিস্ট অক্টোবর 7 একটা টেররিস্ট অর্গানাইজেশন। অক্টোবর 7 100% একটা টেররিস্ট অর্গানাইজেশনের কাজ। হামাসের চার্টার, যে চার্টারের মধ্যে তারা লিখে রাখছে যেখানে তারা ওয়ার্ল্ড থেকে ইহুদি ওয়াইপ আউট করতে চায়, জাস্ট লাইক আ টেররিস্ট অর্গানাইজেশন। আচ্ছা, I এইজন্য। think that's good enough to consider Hamas as a terrorist organization. আপনি কি মনে আচ্ছা, করেন হামাস একটা টেররিস্ট অর্গানাইজেশন? না আসলে আমি হামাসকে টেররিস্ট অর্গানাইজেশন মনে করি না। আসলে টেররিজমের সংজ্ঞাটা কি আপনি যদি আমাকে টার্গেট একটু বলতেন আসলে। টার্গেট করে যখন আপনি সিভিলিয়ান হান্ট করবেন, সেটা টেররিজম না? হ্যাঁ, এখন এইভাবে যদি চিন্তা করি তাহলে তো ইসরায়েল হচ্ছে হামাসের চেয়েও বেশি হত্যা করেছে। তারা কি তাহলে টেররিস্ট একটা কান্ট্রি হিসেবে? একটা এভিডেন্স দেখান তো তারা টার্গেট করে কোনো সিভিলিয়ান মেরেছে। ভাই ৪৭,০০০ মানুষ হত্যা করার পর আপনি বলেন টার্গেট করে, আসলে আমি আপনি কিভাবে বুঝলেন টার্গেট করে মারছে নাকি টার্গেট ছাড়াই মেরেছে? আপনার কাছে যে এভিডেন্স আছে এটা বলার জন্য যে এটা টার্গেটেড অ্যাসল্ট ছিল, ওই এভিডেন্সটা চাচ্ছি আমি। আমিও তাহলে আপনি আমাকে বলুন যে হামাস যে টার্গেট করে তাদেরকে মানে আমার করেছে, যে এটার আপনার টার্গেট কোনো এভিডেন্স আছে? সিভিলিয়ান করেছে মারছে, সেটার রেকর্ডিং হামাস নিজে করে নিজে আপলোড দিছে। টার্গেট করে কখন মারে? এখন ধরেন আমি একটা মানে গোষ্ঠী চালাচ্ছি, এখন না কেউ টার্গেট এসে করে আমার কখন বাড়ি মারবে সেটা পরের কথা রুহুল ভাইয়া। টার্গেট করে জি, কখন মারবে সেটা পরের কথা। টার্গেট করে মারছে কিনা সেটা আগে করি, সেটাতে আগে একমত হই। তার আগে কি ভাই, টার্গেট করে সিভিলিয়ান ছিল? জি। আচ্ছা, ওনারা যে অডিওটা ফাঁস করছে, এটা বাংলা ট্রান্সলেশনটা আমাকে একটু বলবেন? অডিওটা ফাঁস করছে? আপনি কি অডিও দেখেছেন? কোনো ভিডিও দেখেন না, নাই? না আসলে আমি ওইভাবে দেখি নাই, হয়তো আমার চোখে পড়ে না। আপনি যদি একটু বলতেন। দাঁড়ান একটা সেকেন্ড। জি। সরি, একটু সময় লাগলো, দাঁড়ান একটা সেকেন্ড। অবশ্যই। আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি এই সাইটটাতে ভিজিট করবেন। এই ভিডিওগুলো আমাদের লাইভ স্ট্রিমে দেখানো পসিবল না, বাট এই সাইটে আপনি সব লিঙ্কগুলো পাবেন। জি। সব আপলোডেড ভিডিও পাবেন, যেটা আপলোড করা হয়েছে বাই হামাস। আপলোড করার সময় এটা আর কি হামাস মাইরে লাইভ স্ট্রিম করছিল আর কি। আপনারা তো ভাই জঙ্গির বাচ্চা, জঙ্গি ধর্মের উম্মত, আপনারা তো এগুলো তো চোখে না পড়া একটু অস্বাভাবিক। জি ভাই, hamasmassacre.net এই সাইটটাকে দেখা যাচ্ছে? জি। দেখা যাচ্ছে এটা? জি, দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটে যাবেন, আপনার জঙ্গির বাচ্চা, জঙ্গি নবীর যে জঙ্গির বাচ্চা, জঙ্গি উম্মতগুলো আছে, তারা যে অ্যাট্রোসিটি গুলো চালিয়েছে, সেই অ্যাট্রোসিটি গুলোর ছবি, ভিডিও সব এটার মধ্যে পাবেন, ইনক্লুডিং মাস রেপস। এখানে দেখেন মাস রেপস আছে, এখানে দেখেন নো পার্টি ম্যাসাকার্স, মার্ডার ইন দেয়ার হোমস, টেররিস্ট রাইডিং ইন স্ট্রিটস, অ্যাবডাকশনস, সবগুলো পাবেন। রকেট স্ট্রাইক সবগুলো পাবেন, লিঙ্ক ভিডিওস পাবেন এটার মধ্যে আলাদা আলাদা।
ইসের মধ্যেই পাবেন, সেকশনের মধ্যে পাবেন। আচ্ছা, আচ্ছা, হামাস ম্যাসাকার। আপনারা আচ্ছা, আমি এটা আপনারা অবশ্যই দেখবো। আমি এটাই আসলে দেখতে আমি আমার চোখে কখনো পড়ে নাই। হামাসের বাচ্চারা যে জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়া, আপনি যে জিনিসটা জানেন না এই জিনিসটাই অবাক করা বিষয় আরকি। বাট আমি আপনার কথা বিশ্বাসও করি না, কজ আপনারা তো ভাই জেনুইনলি জঙ্গির বাচ্চা জঙ্গির সাথে আপনার তো দুনিয়ার সবচেয়ে বড় ভিকটিম স্বাধীন আরকি। আপনার ব্যাপারের কথা আমি বিশ্বাসও করি না। বলেন ভাই, আপনার কি আর কিছু বলার আছে রুহুল ভাইয়া? জি, জি, অবশ্যই অনেক কিছু বলার আছে। আসলে ভাই ৭ অক্টোবরের আগে যে হিস্ট্রি গুলো আসলে এগুলো তো আপনি জানেন, তাই না? ৭ অক্টোবরের আগের হিস্ট্রি গুলার আগে এই জিনিসটা কনফার্ম করে। এটা কি টার্গেট ভিডিও ছিল ভাইয়া? টার্গেটেড ছিল? অ্যাসল্ট ছিল? টার্গেটেড জঙ্গি হামলা ছিল? আচ্ছা, ধরেন আমি আপনার সাথে একমত হলাম। হ্যাঁ, হামাস টার্গেট টার্গেটেড যদি করেই আসলে। জঙ্গি হামলা হয় সেটা কি টেররিস্ট অর্গানাইজেশন হয় নাকি কি হয় সেটা? আচ্ছা, আচ্ছা, হামাস সিভিলিয়ান টেররিস্ট সমস্যা মেনে নিলাম আমি। যেহেতু আমি জানতাম না, আপনি দেখানোর জন্য ধন্যবাদ। হামাস টেররিস্ট। এটা নিয়ে আর কোনো দ্বিধা নাই। এখন যেটা হচ্ছে বলার যে ৭ অক্টোবরের আগে আসলে ইতিহাসগুলো তো আপনি সম্ভবত জানেন, তাই না ভাই? ৭ অক্টোবরের আগে আমাকে দেখান যে টার্গেটেড সিভিলিয়ান অ্যাটাক করা হয়েছে, একটু দেখান আমাদেরকে। যদি আপনার কাছে ভাই ইতিহাস আসলে আমি তো থাকে। ওইভাবে করে মানে সেভ করে রাখিনি। আসলে আমি ভৌগোলিক দেখেছি বিভিন্ন মানে বিশ্বাসযোগ্য গণমাধ্যম থেকেই দেখেছি। যেমন আসেন। আপনি রেফারেন্স জি, কি নিয়ে আসেন সেটা দেখান। জি, জি, আচ্ছা, আমি আপনাকে যদি বলি। থাকে, যদি ওটা থাকে আপনার কাছে যদি রেফারেন্সেস থাকে আমি মেনে নিব যে ওইখানে সিভিলিয়ানদের উপর টার্গেটেড অ্যাসল্ট করা হয়েছিল। মেনে নিব, সমস্যা নেই। দেখান। জি, জি, আমি আল জাজিরায় একটা প্রতিবেদন দেখেছিলাম যেখানে হচ্ছে। আল জাজিরা তো ভাই জঙ্গিদের অর্গানাইজেশন। আপনি কিসের ইয়ে দিবেন আপনি আমারে? ভাই এটা কোনো কথা হলো? এখন আল আপনার জাজিরা যেটা হচ্ছে ভালো লাগবে জেনুইন না সেটাই ভাই। জঙ্গি আল জাজিরার অর্গানাইজেশনের কথা মধ্যে হলো না? শুনুন ভাইয়া, আল জাজিরার ইসাদের সাংবাদিকের ঘরের মধ্যে যে ইসরায়েল abducted লোকদেরকে পাইছে এটা কি আপনি জানেন? এখন কেউ আপনি মনে করেন একজনকে হত্যা করছেন, সে লুকানোর জন্য যদি কারো ঘরে মানে লুকায়, ধরেন সেও জঙ্গি যাকে আপনি মারতে চাচ্ছেন। এখন একজন আচ্ছা, ভালো মানুষের ঘরে যেয়ে যদি লুকায়, আচ্ছা, এখন সে তো। আচ্ছা, ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ জি, সেকেন্ড। জি, 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 আপনি কি আচ্ছা, একদম আপনি শুরু কি থেকে এটা বলার চেষ্টা করতেছেন রুহুল ভাইয়া? আসিফ ভাই, সরি, একটা সেকেন্ড। আপনি কি এটা বলার চেষ্টা করতেছেন যাকে ইসরায়েল যাদেরকে অ্যাবডাক্ট করে নিয়ে আসছিল, ওই জি, সরি, হামাস যাদেরকে অ্যাবডাক্ট করে নিয়ে আসছিল, আ জি। তারা মানে নিজের জান রক্ষা করার জন্য বা লুকায় তাদের থেকে পালায়ে লুকায় আল জাজিরার ইসের মধ্যে সাংবাদিকদের ঘরে যেয়ে লুকাইছে। এটা কি এপ্লাই করার চেষ্টা করতেছেন? এখন ভাই হতেই পারে। এখন যখন আমাকে কেউ মারতে আসে, ধরেন হামাস জঙ্গি, এটা নিয়ে কোনো। আপনার কাছে কি এটা সম্পর্কে কোনো এভিডেন্স আছে নাকি আল্লাহ মুখ দিছে, কোন একটা কথা বলতে হবে বলে দিছেন? ভাই এখন আপনি আচ্ছা, আমাকে আচ্ছা, মানে। আচ্ছা, এভিডেন্স আমি আছে কিনা রুহুল ভাইয়া? এভিডেন্স আছে কি না? এভিডেন্স এখন আছে নাকি? আপনার কাছে কি এমন যুদ্ধ কোনো এভিডেন্স আছে যে হামাসের একজন আপনার এই সাংবাদিক ওই কথাটা মানে আল আপনার এই জাজিরার কথা একজন সাংবাদিক? আমি ওখানে যাবো। আপনার এই জি। কথাটার কোনো এভিডেন্স আছে কিনা? না, আমার কাছে ওইরকম তো লিখিত কোনো এভিডেন্স নাই বা ভিডিও কোনো এভিডেন্স নাই। যদি এভিডেন্স না থাকে এই সাও জি, মার্কা ইয়েটা করলেন কেন? এই যে দাবিটা ভাই, করলেন কেন? এইজন্য আমি শুরুতে বলে নিয়েছি ভাই। কথার সাথে একমত না এভিডেন্স হলে না তো। থাকলে এটা কি কথার সাথে একমত হওয়া নাকি এভিডেন্স ছাড়া একটা দাবি করা? এখন ভাই আমি এটা কি আপনাকে যেটা মতের বললাম ভিন্নতা না? আপনি কি এমন হয়েছে যে আমি একটা এভিডেন্স দিয়েছি, আপনি একটা এভিডেন্স দিয়েছেন, আমরা এগ্রি হইতে পারতেছি না, নাকি আপনি কোন একটা দাবি করছেন যেটা সম্পর্কে কোনো এভিডেন্স তার নাই? কোনটা হইছে? জি, এখন যেহেতু আমি দিতে পারি না, আপনি তো আশা করি দিবেন যে হামাস মানে আল জাজিরা। বালপাকনামি করেন ভাই আমার সাথে। এই যে বালপাকনামি এইজন্য করতে এর আসেন আগে না। কিন্তু। আচ্ছা, এ আচ্ছা, ফারাজ, রাহুল, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি। ফারাজ ভাই ১ জি, সেকেন্ড। জি। রাহুল, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আ আ আপনি আমাদেরকে বলেন যে আপনি কোন জিনিসটা সাপোর্ট করেন? টু স্টেট সলিউশন নাকি আ সংঘাত? যেমনে পারবে মারবে, মাইরা জায়গা দখল করবে। কোনটা আপনি সাপোর্ট করেন বলেন? ভাই এর ভিত্তিতে তো আমারও আপনার কাছে একটা প্রশ্ন আছে। এটা আমার প্রশ্নের আগে উত্তর দেন, তারপরে পরেরটা পরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি সাপোর্ট করি। এখন যেহেতু ইহুদি বসতি হয়ে গেছে, ওইখান থেকে তো আর তাদেরকে সরিয়ে বা হত্যা করে সরানো সম্ভব না। টু স্টেট সলিউশনই একমাত্র সমাধান বলে আমি মনে করি। কিন্তু হামাস তো টু স্টেট সলিউশন এ রাজি না, বা আরব বিশ্ব তো টু স্টেট সলিউশন এ রাজি না। হ্যাঁ ভাই, তারা কি চায়? তারা কি চায়? আচ্ছা, এইজন্য এখন আপনি যেহেতু প্রশ্নটা করছেন আমি কিন্তু উত্তর দিচ্ছি। আমি একটা প্রশ্ন করি, আশা করি না, না, আপনি উত্তর দিবেন। এটার সাথে তো প্রাসঙ্গিক প্রশ্ন তো আরো আছে। সেগুলোরও তো উত্তর দিতে হবে যে আপনি যে টু স্টেট সলিউশন এর কথা বললেন। আ আ হুম, আচ্ছা, আপনি আগে একটা করে আসি। তাহলে আপনি আমাদেরকে একটু বলেন তো যে ইরানে তো বহু ইহুদি ছিল, আ মানে জর্ডানে বহু ইহুদি ছিল। ওই জি, আরব বিশ্বের অন্যান্য দেশগুলোতে প্রচুর পরিমাণে ইহুদি বসবাস করত। বহু বছর ধরে, বহু আগে থেকে বসবাস করত। কিন্তু জি, তারা বর্তমানে আর কেউ নাই। ফারাজ ভাই, হ্যাঁ। আপনি কি ওই লিস্টটা ওই আ আচ্ছা, আ মামুন ভাইয়া কি যুক্ত হইছে নাকি? মামুন ভাই একটু আনমিউট করুন তো ইয়েস, দেখি। ইয়েস। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আসিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো ভাই ভালো আছি। আচ্ছা ভাইয়া, এখানে আমি একটা জিনিস এড করতে চাই। সেটা হলো আসলে একটা মানে যেহেতু এটা ওয়ার সিচুয়েশন, এখানে তো মনে করেন যে শুধুমাত্র রণক্ষেত্রতে যুদ্ধ হচ্ছে না, মামুন এখানে ভাই, আরো ইনফরমেশন আমি রিলেটেড। আপনাকে হিন্ট দেই। আপনি আ এমনভাবে কথা বললেন না যে আপনি জেনুইন একটা ডিসকাশন করতে আসছে তার সাথে একটা অনেস্ট ডিসকাশন করতে আসবেন। নো, ওই ইসে যায় না। ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন এনিথিং। ঠিক না, আছে? না, অফ কোর্স, অফ কোর্স। বাট অল ইউ হোয়াট হ্যাভ আই এম টু ডু ট্রাইং টু সে যে ইজ হ্যাঁ, ফারাজ ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু হলো শেষ যে করি। মামুন ভাই হ্যাঁ, একটু শেষ করি। কথা হচ্ছে আ ওই
সেটিংস বাদ দিয়ে এই সেটিংস মাথায় রাখেন যে একটা জাত বাটপার আসছে আপনার সাথে বাটপারিমূলক আলোচনা করতে, অ্যান্ড আপনাকে ওইভাবেই তার সাথে রেসপন্স করতে হবে আরকি। বুঝতে পারছেন? আপনি যদি এক্সপ্লেইন করতে যান, পায়ে বসবে আরকি। পায়ে বসার দরকার নেই। আপনি রেদার থিংক করেন যে আপনি একটা জাত বাটপারের সাথে আলোচনা করতেছেন, আনফরচুনেটলি। আচ্ছা, আচ্ছা ভাই, আচ্ছা আমি আগে এই জিনিসটা একটু শেষ করে নিই। তারপর মহান ভাই তারপর একটু পরে শিওর বলেন। ভাই, আমি শিওর আগে ভাই। একটা জিনিস জিজ্ঞেস করি যে, ওই আরব বিশ্বে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে তো একটা সময় বহু ইহুদি বসবাস করত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশে ইহুদিরা আসলে বসবাস করতে পারতেছে না। তাদের সংখ্যা দিনে কমতে, কমতে 0 তে চলে আসছে। এমনকি পাকিস্তান, বাংলাদেশেও যে হিন্দু বৌদ্ধরা ছিল তারাও বসবাস করতে পারতেছে না। তারা আফগানিস্তানও। আ আ ১ম এ রাহুল ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করি যে, একটা যদি মুসলিমরা যদি যেই সমস্ত দেশে সংখ্যা গরিষ্ঠ, সেই সমস্ত দেশে কি অমুসলিমরা নিরাপদে বসবাস করতে পারে? বলেন তো একটু? অবশ্যই পারবেন। কয়েকটা উদাহরণ দেখান। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। আফগানিস্তানে গত ৬০ বছরে আফগানিস্তানে প্রচুর পরিমাণে বুদ্ধিস্ট ছিল। তাদের সংখ্যা কমতে এখন 0.01 এর চেয়েও কমে গেছে। জি, পাকিস্তানে গত ৬০ বছরে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল। তাদের সংখ্যা কমতে 1% এর নিচে নেমে আসছে। বাংলাদেশে গত ৬০ বছরে হিন্দু, বৌদ্ধ ছিল। তাদের সংখ্যা 35% ছিল। তাদের সংখ্যা কমতে এখন 8% এ নেমে আসছে বাংলাদেশে। তার জি, মানে ভয়ংকরভাবে ইসের সংখ্যা কমতেছে, অমুসলিমের সংখ্যা কমতেছে। উল্টা জি, দিকে আ ভারতে মুসলমানের সংখ্যা লঘু। কিন্তু তাদের সংখ্যা বাড়তেছে। তাদের সংখ্যা ধীরে বাড়তেছে এবং ভারতে দেখা যাচ্ছে যে এমনকি মোদী সরকার আসার পরেও ভারতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। পার্সেন্টেজ বাড়তেছে। এখন আপনি জি। আমাদেরকে বলেন তো কোন দেশে তাহলে অমুসলিমরা মুসলিমদের দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সুখে শান্তিতে বসবাস করতেছে? কয়েকটা দেশের উদাহরণ দেন তো। ভাই এখন আপনি যেটা বললেন যে মুসলিমদের সংখ্যা বাড়তেছে এবং যারা সংখ্যালঘু আছে তাদের সংখ্যা কমতেছে। তার মানে কি সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে? আপনাকে আমি কি জিজ্ঞেস করছি? আপনি বললেন না কয়েকটা মুসলিম দেশ আছে হ্যাঁ, যেখানে হ্যাঁ, অমুসলিমরা হ্যাঁ, সুখে শান্তিতে বসবাস করতেছে। কয়েকটা উদাহরণ দেন। হ্যাঁ, হ্যাঁ। উদাহরণ বলতে এখন ধরেন আমি বাংলাদেশের কথাই বলি যেহেতু আমি বাংলাদেশের। বাংলাদেশে অমুসলিমরা সুখে শান্তিতে বসবাস করতেছে। এটা মানে অবশ্যই ভাই। এখন আপনি কি ভাই এখন ইতর যদি নাকি? কোন আপনি কি মানে এত ইতর, এত বদমাইশ, এত বদমাইশ ভাই কত আপনার মানে কাছে আচ্ছা আপনাকে আপনিও নিউজ থেকে মিউট করে কথা বলতে হচ্ছে। মানে এত ইতর, এত মানে বজ্জাত কিভাবে একজন মানুষ হয়? বাংলাদেশে নাকি অমুসলিমরা সুখে শান্তিতে বসবাস করতেছে। আ দেশ ভাগের পর থেকে মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণে হিন্দু হত্যা হইছে বাংলাদেশে, মুসলমানরা করছে। যে পরিমাণে হিন্দু হত্যা হইছে, লক্ষ মানুষকে ধর্ষণ করা হইছে। বাবরি মসজিদ ভাঙার সময় যে পরিমাণে মানে বাংলাদেশে আমার চোখের সামনে যেই পরিমাণে ঘটনা ঘটছে হিন্দুদের উপরে, ভাই আপনি তো একটা জাত বাটপার এবং জাত ইতর। বুঝছেন? রাহুল সাহেব আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে, ফারাজ ভাই আপনি স্ক্রিনটা আনতে পারেন এখন। আমরা একটা স্ক্রিন দেখি যে এই স্ক্রিনটাতে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে Jewish population in Arab countries decreased by 99.83%। মানে বাংলা করে দেই আপনারা তো মুমিন, মাদ্রাসা ছাপ মুমিন। এজন্য আচ্ছা, বাংলাও করে মামুন দিতে ভাই, হবে সাথে। আপনি কি আসিফ ভাইয়ের কথা uninterruptedly শুনতে পাচ্ছেন নাকি বেঁধে যাচ্ছে? নাকি আমার থেকে শুধু সমস্যা হচ্ছে? আমি শুনতে পাচ্ছি ভাইয়া, I have no problem. বলেন। uninterruptedly শুনতে পাচ্ছেন? কোনো ঝামেলা হচ্ছে কিনা? Uninterrupted. Correct, correct. জি। ওকে, তাহলে আমার মনে হয় নেট ঝামেলা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মরক্কোতে ১৯৪৮ সালে ইহুদির সংখ্যা ছিল মানে ২,৬৫,০০০। ২০২৪ সালে আছে মাত্র ২,০০০। ইজিপ্টে ছিল ৭৫,০০০, এখন আছে ৪০ জন। লিবিয়াতে ৩৮,০০০ ছিল, এখন একজনও নাই। তিউনিসিয়াতে ছিল ১.৫ লক্ষ, এখন ফারাজ ভাই আপনার স্ক্রিনটা চলে গেছে। ও সরি আসিফ ভাই, আমি আবার শেয়ার দিচ্ছি, সরি। আমি অন্য একটা জিনিস শেয়ার দিতে যাচ্ছিলাম, তো ওইজন্য আরকি ভুলে সরে গেছে আরকি। হ্যাঁ। জি আসিফ ভাই। জি আসিফ ভাই, আনছি। আসিফ ভাই হ্যাঁ, আপনার কথা হয়তো শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, I হ্যাঁ। can hear you. তিউনিসিয়াতে ছিল ১.৫ লক্ষ, এখন আছে ৫০। সিরিয়াতে ছিল ৪০,০০০, এখন আছে ০। ইরাকে ছিল ১.৫ লক্ষ, এখন আছে ৭ জন। ইয়েমেনে ছিল ৫৫,০০০, এখন আছে ৫০ জন। আলজেরিয়াতে ১,৪০,০০০ ছিল, এখন আছে ৫০ জন। তার মানে গত ৬০ বছরে, ৬০ বছর না ৫০ আর ৭০, ৮০ বছরে মোটামুটি ইহুদির সংখ্যা একেবারে 0 র কোঠায় নামায় আনছে। মুসলমান জনগোষ্ঠী এত শান্তিপ্রিয় এবং অমুসলিমদের সাথে এত সুন্দরভাবে মিলেমিশে তারা থাকে যে জি, একেবারে শূন্যের কাছাকাছি নামায় আনছে একদম। কত সুন্দরভাবে তারা শূন্যের কাছাকাছি নামায় আনতে পারে একটা জনগোষ্ঠীকে, একেবারে 0 তে নামায় আনতে পারে। এটা মুসলমানদের থেকে আসলে শিখতে হয় যে কিভাবে ওরা একটা জনগোষ্ঠীকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। একটা জনগোষ্ঠীকে কিভাবে একেবারে আ প্রত্যেকটা ক্ষেত্রে তারা বৈষম্য তৈরি করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওই যে আলোচনাগুলো আনবো যে ইহুদিদের সাথে আসলে ইসলামী শরিয়া আইনে ইহুদিদের সাথে কি পরিমাণ আসিফ ভাই, অমানবিক। ইসরায়েলে যেই আ সে আরব পপুলেশন কত একটু দেখান তো আসিফ ভাই?
আ হ্যাঁ, এই যে দেখেন আরব পপুলেশন ইন ইসরায়েল হচ্ছে ইনক্রিজড বাই ওয়াও! ১,০০০ মানে ১২৯৬% বাড়ছে। হ্যাঁ? মানে ইসরায়েল সেখানে আরবদেরকে জায়গা দিচ্ছে যেটার পরিমাণ যেটার সংখ্যা বাড়ছে হচ্ছে গিয়ে ১,০০০। জঙ্গি রাষ্ট্র বুঝছেন? এই যে এটা একটা জঙ্গি রাষ্ট্র। জঙ্গি রাষ্ট্র ভাই ইসরায়েলে ভাই মুসলমানদের সংখ্যা বাড়ছে কত ভাইয়া বাড়ছে? এখানে এখানে আমি একটু অ্যাড করতে ১,০৭৬। ইসরায়েল চাচ্ছিলাম নিজেই কিন্তু মানে একটা মানে আরব রাষ্ট্র দখল করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। সেখানে আরবদের সংখ্যা বাড়াটা কোথায় এটা আরব রাষ্ট্র স্বাভাবিক। দখল করছে? কোথায় আরব রাষ্ট্র দখল? ওইটা আমরা আসবো। একটু পরে আমরা আসবো। কোথায় আরব রাষ্ট্র জি, দখল জি। করছে সেটা আমরা একটু পরে হ্যাঁ, আসবো। আসিফ ভাই আমি একটু ভাইয়া যদি বলি মানে এখানে কিন্তু ব্যাপারটা হলো যে এই কারেন্ট যে হামাস টেররিস্ট এত কিছু যে এগুলা যে আমরা বলতেছি এখানে তো ভাই অনেক প্রোপাগ্যান্ডাও আছে, অনেক কিছু ইনফরমেশন ওয়ার আছে। তো আমার কথা হলো যে আমরা ইফ উই গো ব্যাক টু লাইক ওয়ার্ল্ড ওয়ার 2, এখানেও কিন্তু ইহুদিদের উপরে নির্যাতন করছে হিটলার। বাট হিটলার কিন্তু হি ওয়াজ নট আ মুসলিম, রাইট? হি ওয়াজ লাইক আ ফ্যাসিস্ট ডিক্টেটর। সেও জেনোসাইড করছে। সো এখানে এই যে জেনোসাইডের যে ইয়াটা মানে প্রবলেমটা এইটা আমরা রিজলভ করার জন্য কিন্তু পরে হিউম্যান রাইটস ডিক্লারেশন অনেক ধরনের সনদ আমরা পাশ করেছি, যেটা মনে করেন যে আমরা কাইন্ড অফ একটা মাপকাঠি হিসাবে ধরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি টু ইনশিওর রাইটস। তো এখানে এই সনদগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো হামাস যে ভাইয়া এই কাজগুলা করতেছে, টেরোরিস্ট কাজগুলা বা মানে যেটাই হোক, মানে এখন ইসরায়েল যদি করে তাহলে তো আমরা জেনেভা কনভেনশনের কথা বলি বা হিউম্যান রাইটস এর কথা বলি যে এইটা ভঙ্গ হইতেছে ওইটা ভঙ্গ হইতেছে। তো এখন হামাস যে কাজগুলা করতেছে ভাইয়া এইগুলা কি মানে এখন মনে করেন এই যে ম্যাস কিলিং করলো বা এই যে রেপ করলো, এইটা কি মনে করেন অ্যাকর্ডিং টু শরিয়া বা অ্যাকর্ডিং টু ইসলাম ওদের কাজটা কি মানে অ্যালাউ, মানে ইসলাম কি মানে এটা অ্যালাউ করতেছে? বা মনে করেন একটা সুসাইড বম্ব করতেছে বা ওরা যেমন একটা ধরেন কাজ করলো যে ফেস্টিভ্যালে গিয়ে অ্যাটাক করলো, এটা কি মানে শরিয়া কি অ্যালাউ করতেছে? ওদের যে ওইটা আমরা সনদ, একটু ওরা পরে তো জেনেভা কনভেনশনের কথা বলতেছে। তো ওইটা আমরা ইসলামিক একটু যে পরে লটা, আনতেছি। হ্যাঁ ওইটা আমি একটু আমরা একটু পরে আনতেছি, পরে আলোচনাতে আনি যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা শরিয়া ভিত্তিক ইসলামিক শরিয়া ভিত্তিক রাষ্ট্রে অমুসলিমদের মানে রাইট কিরকম হবে সেটা একটু পরে আনতেছি আমরা। ওইটাও আলোচনাতে আনবো মোহন ভাই। আপাতত আমরা এই জিনিসটা পরিষ্কার হই যে, যে সমস্ত দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত দেশে অমুসলিমরা তো থাকতে পারে না। অমুসলিমদের সংখ্যা কমে যায় বা অমুসলিমরা মানে অদৃশ্য হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, মানে গুম হয়ে যায়, আসিফ যেটাকে ভাই বলে একেবারে ম্যাজিকের নাই সাথে হয়ে সাথে যায়। তাই না? চলে যায় আরকি। কি আবার বলেন ফারাজ ভাই? ম্যাজিকের জাদুর মাধ্যমে কমে যায় জাদুর মাধ্যমে অ্যাকচুয়ালি। ভ্যানিশ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে যদি অন্য ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ হয় যেমন ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, ইসরায়েলে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ। এই সমস্ত দেশে আবার মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে। মুসলিমরাই সেই সমস্ত দেশে মানে ভিসা পাওয়ার জন্য লাফালাফি শুরু করে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়াতে চলে যায়। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করে। নদী সাঁতরায় হইলেও ইউরোপে ঢোকার চেষ্টা করে। যে সমস্ত দেশ হচ্ছে নাকি ইহুদি নাসারাদের দেশ। সেখানে ঢোকার জন্য যে এম্বাসির সামনে যেই পরিমাণে লম্বা লাইন, ও তো পাগল হয়ে যায়। যদি এম্বাসি থেকে ঘোষণা দেওয়া হয় তোরা ন্যাংটা হয়ে নাচ ওইখানে এম্বাসির সামনে, তাহলে সেটাও নাচবো বাঙালি। যদি কোন রকমে যদি ভিসাটা পাওয়া যায়। সুইডেন, জার্মানি, এবং ইংল্যান্ড। একবার যখন মনে করেন ভিতরে যেতে পারে, আসিফ ভাই যখন একবার মনে করেন কোন রকম কান্ট্রি ঢুকতে পারে, ভিতরের যে জঙ্গির বাচ্চা জঙ্গি আছে তাদের ওই জঙ্গি কার্যক্রম আবার সেই আগের মতো চালু হয়ে যায়। আবার ওই জায়গায় যায় তাদের টেররিস্ট অ্যাক্টিভিটি ঠিক আগের মতো চালু হয়ে যায়। আবার চালু হয়ে যাবে। তো আমরা এখন এই জিনিসটা তো আমরা এস্টাবলিশ করলাম যে একটা মুসলিম জনগোষ্ঠী যেখানে সংখ্যাগুরু সেখানে আসলে অন্য কোন মানুষ থাকতে পারে না। এখন যখন এই যে এই ভাগ বাটোয়ারাটা হচ্ছিল তার আগে এই অঞ্চলটা প্যালেস্টাইনের যে এই অঞ্চলটা কাদের মানে করায়ত্ত ছিল একটু বলেন তো রুহুল আপনি বলেন তো এই অঞ্চলটা কাদের করায়ত্ত ছিল? ব্রিটিশ। ব্রিটিশদের করায়ত্ত ছিল। এখন ব্রিটিশরা যখন এই জায়গাটা আ ছেড়ে দিবে বলে জি, সিদ্ধান্ত নিতেছে, তখন একটা কমিশন গঠন করছিল। সেই কমিশনটার নাম তারা দিছিল পিল কমিশন। এই পিল কমিশনের আন্ডারে একজন মানে প্রখ্যাত ব্রিটিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে, আ এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে অনেক। আসিফ ভাই তাদের নবী দাউদের কিংডম কই ছিল আসিফ ভাই? কই ছিল? দাউদের নবী দাউদের কিংডম কিংডম কই ছিল? কিং ওই জায়গায় ডেভিডের ছিল। কিংডম কই ছিল ভাই? ওই জায়গাটাতে ছিল। কিং ডেভিড কি ছিল ভাই? কিং ডেভিড তো ইহুদিদের মানে নবী। ভাই ওটা তো আমরাও মনে করি যে দাউদ আলাইহিস সালাম আমাদেরও নবী। এখন কি এটা নিয়েও আপনার মারামারি শুরু ছেড়ে করব বলা নাকি? আব্দুল্লাহ, আপনার ছেড়ে সেটা বলা সে আব্দুল্লাহ। সে কি নিজেকে কখনো ফারাজ ভাই বলছে সে মুসলমান ছিল? ফারাজ ভাই কমপ্লিকেটেড মানে যেগুলোর ভিতরে যেগুলো নিয়ে ডিসপিউট আছে সেগুলোর দিকে গেলাম না। যেটা একদম ওকে, ক্লিয়ার কাট শিওর। সেখানে যাই। হ্যাঁ? যেটা নিয়ে ডিসপিউট আছে এটা নিয়ে কথা বলে সময় নষ্ট হবে। যেটা ক্লিয়ার কাট একদম আছে সেটা শুধুমাত্র আনি। পিল কমিশন গঠন করা হলো। পিল কমিশনের যে লিডার সে ওই জায়গা ইনভেস্টিগেট করতে গেল। এখানে গিয়ে দেখলো যে মুসলমান জনগোষ্ঠী এবং ইহুদি জনগোষ্ঠী একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে। একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না। এবং সে একটা রিপোর্ট দিল যে এখানে যদি মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগুরু থাকে, এখানে যে বাদবাকি ইহুদিরা আছে, এই ইহুদিরা কিছুদিনের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে। কারণ অলরেডি তাদের অনেক ভ্যানিশ হয়ে গেছে। আর যদি এইভাবে চলতে থাকে একটা মানে স্বাধীন রাষ্ট্র যদি এখানে গঠিত হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই ইহুদি জনগোষ্ঠী সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। পিল কমিশনের রিপোর্টে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বলা ছিল এবং এই কারণে পিল কমিশনে এই রিকমেন্ডেশনটা দেওয়া হয়েছিল যে, এইখানে ২ টা স্টেট গঠন করা হোক।
একটা স্টেট হবে প্যালেস্টাইনে, যেখানে প্যালেস্টাইনের মুসলমানরা এবং যারা প্যালেস্টাইনে থাকতে চায় তারা সেখানে থাকবে। সেখানে যদি কোনো ইহুদিও থাকতে চায় তাহলে ইহুদিরাও সেখানে থাকতে পারে। কোনো সমস্যা নাই। আরেকটা স্টেট হবে 20% ভূমির 20% ভূমির যে জায়গাটা, সেই জায়গাটা দেয়া হবে ইহুদিদেরকে। যেন ইহুদিরা সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকে। যেন তারা নিশ্চিহ্ন না হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়ে তারা যেন নিশ্চিহ্ন না হয়ে যায়, তাহলে এই কারণে তাদেরকে একটা ছোট, অত্যন্ত ক্ষুদ্র একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডটা আবার পরিত্যক্ত ভূমি, বেশিরভাগই অঞ্চল ছিল পরিত্যক্ত ভূমি, যেখানে আসলে মনুষ্য বসবাসের উপযোগী না। সেই জায়গা থেকে 20% দিয়ে ইহুদিদেরকে আলাদা একটা রাষ্ট্র গঠনের প্রস্তাবনা দেওয়া হয় পিল কমিশনে। আর বাকি 80% দেওয়া হয় মুসলিমদের, মানে প্যালেস্টাইনের মুসলমানদেরকে, যারা আরবদেরকে। এখন এই পিল কমিশনের রিপোর্ট কি আপনি পড়েছেন রুহুল সাহেব, বলেন তো? রুহুল সাহেব, আপনি আনমিউট করে বলেন, আপনি পিল কমিশনের এই রিপোর্টের কথা জানেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমি পড়েছি। ভাই এখানে তবে যে এখানে আমি আপনি যে তো এই তথ্যগুলো দিয়েছি, কোন তথ্যে ভুল আছে কিনা বলেন? না, না, আপনি সঠিক বলেছেন সেটা আমিও জানি। ভাই তবে কি আচ্ছা, মানে ঠিক আছে। ওয়েট, আপনি একটা ওয়েট, জিনিস কি মিস ওয়েট। করলেন না? আমি কোন ডিসপিউট আছে এরকম কোন বক্তব্যই আমি দিব না। না, কারণ না, না, হচ্ছে না, একদম ডিস যেটা 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 ডিসপিউট না, স্টেট আছে, ডিসপিউট না। জি, জি, যে বিষয়ে কোন ডিসপিউট নেই, সে শুধুমাত্র সেই তথ্যগুলো দিচ্ছি। এখন আপনি বলেন তো, এই পিল কমিশনের এই রিপোর্টটা কারা অ্যাকসেপ্ট করছে আর কারা রিজেক্ট করছে বলেন তো? অবশ্যই মুসলিমরা রিজেক্ট করছে, আমি জানি এটা। আচ্ছা, আরব বিশ্ব রিজেক্ট করছে আর জি, ইহুদিরা জি, অ্যাকসেপ্ট করছিল। অ্যাকসেপ্ট করছে। আচ্ছা। জি, এরপরে যখন ইসরায়েল রাষ্ট্র গঠন হইল, তখন ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় ইসরায়েল কত পার্সেন্ট ভূমি, মানে জাতিসংঘের হিসাব অনুসারে কত পার্সেন্ট ভূমি ইসরায়েল নিছিল বলেন তো? ইসরায়েল ভাই মানে একবারে যখন জাতিসংঘ পূর্ণভাবে ডিসপিউট করে দিল, হুম। তখন কিন্তু ইসরায়েল ফিলিস্তিনিদের তুলনায় বেশি ভূমি পেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন, বেশি ভূমি পাইছিল। জাতিসংঘের ইয়া অনুসারে, 55% এবং ওরা হচ্ছে 45%। জাতিসংঘের হিসাব অনুসারে তখন আরো ইসরায়েল আরো বেশি পাইছে, তাই না? জি, 55%। এইটাতেও তো ইসরায়েল রাজি ছিল, আরব বিশ্ব রাজি ছিল না, নাকি? জি, অবশ্যই ইসরায়েল চাচ্ছিল তাদের একটা দেশ। তারা সেটা হ্যাঁ। পেয়েছে, তারা অবশ্যই রাজি হবে। এবং এই যে এই মধ্যবর্তী সময়টাতে প্রচুর পরিমাণে ইউরোপ থেকে প্রচুর পরিমাণে ইহুদি গিয়ে সেই যে 20% ভূমি, সেই 20% ভূমিতে গিয়ে আবাস তৈরি করে এবং সেখানে তারা পরিত্যক্ত ভূমি কেনা শুরু করে আরবদের কাছ থেকে। সেই সময়ে সেই প্যালেস্টাইনের অধিকাংশ ভূমির মালিকানা যাদের ছিল, তারা ছিল সৌদি রাজপরিবার এবং আরো কয়েকটা রাজপরিবারের কাছে সেই অঞ্চলের বেশিরভাগ ভূমির মালিকানা ছিল। তাদের কাছ থেকে ইহুদিরা, যারা ইউরোপ থেকে ওই অঞ্চলে যায়, ওইখানে গিয়ে তারা সেই ভূমিগুলা অত্যন্ত অল্প দামে তাদের কাছ থেকে খরিদ করে। এগুলো তো জি, টাকা দিয়ে কিনছিল, তাই না? জি, জি, টাকা দিয়েই তো কিনছিল। তারা তো মাগনা নেয়নি ওই জমিগুলা। জি, এবং জি, জি, প্রপার ওয়েতেই তো কিনছিল। ওই যে রাজা যেই রাজারা ছিল, সেই ভূমির মালিক, তাদের কাছ থেকেই তো এই জমিগুলা কিনছিল। মুসলিমরা ছিল তারা। তারা আরব ছিল, তারা মুসলিম ছিল। তাদের কাছ থেকেই তো জমিগুলা কিনছে, নাকি? জি, জি, এবং সেই জমিগুলা কেনার পরে তারা সেখানে উ আ যেহেতু তারা প্রচুর পরিমাণে টাকা নিয়ে গেছিল, ইউরোপ থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়ে গেছিল, তারা ওইখানে অত্যন্ত সুন্দর শহর তৈরি করা শুরু করল। যেই শহরগুলা পুরা আরব বিশ্বে নাই, সেই রকমের সুন্দর শহর তারা সেখানে স্থাপন করা শুরু করল এবং পরিত্যক্ত ভূমিকে করে তারা সেখানে মানে মানে উর্বর ভূমিতে পরিণত করার ব্যবস্থা করল। কারণ তারা টেকনোলজিক্যালি ইহুদিরা অনেক আগায়, তাদের ভিতরে অনেক বড়, বড় সায়েন্টিস্ট ছিল। এমনকি আইনস্টাইনকেও আ আ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বড়, বড় সায়েন্টিস্ট ছিল ইহুদিদের মধ্য থেকে। তারা সেখানে একটা অত্যাধুনিক শহর তৈরি করা শুরু করে দিল। অত্যাধুনিক একটা দেশ তৈরি করা শুরু করে দিল। নাকি ভাই? এগুলো তো আপনি জানেন। জি, জি, আমি জানি। এরপরে মানে আরবরা যেটা দাবি করল যে আ তারা ওই জমিটা ফেরত চায়। যে ওই টাকা টাকা নিয়ে নাও তোমরা, আমাদের ওই জমিটা আমাদের ফেরত দাও। কিন্তু জমি জি, একবার বিক্রি হয়ে গেলে তো সেটা ফেরত পাওয়া যায় না, তাই না? আচ্ছা। জি। জমি যদি আপনি বিক্রি করে ফেলেন, তাহলে তো সেটা আপনি আবার মানে চাইলেই আবার ফেরত নিয়ে নিতে পারেন না, নাকি? না, না, যেহেতু বিক্রি করে দিয়েছে সেটা কিভাবে ফেরত নেব? তাহলে ওই জমিগুলা যখন ওরা জমিগুলা কিনে, ওরা ওইখানে যে বসতি স্থাপন করছে, সেগুলো তো লিগ্যালি তো ভ্যালিড, নাকি? জি, জি, ওইখান থেকে যদি তারা আরবদেরকে হটায় দেয়, যেখানে যে আরবরা সেখানে বসবাস করতেছিল, যেই জমির জি, মালিক তারা না, যে জমির মালিক ছিল ওই রাজারা, যাদের কাছ থেকে ইহুদিরা জমিটা কিনে ফেলছে, সেই জি। আরবদের থেকে যদি তারা বিতাড়িত করে সেই মানুষদেরকে, লিগ্যালি তো কোনো সমস্যা নেই, নাকি? না, 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 নাকি? বলেন, ঠিকভাবে বলেন। লিগ্যালি কোনো সমস্যা আছে নাকি? যে না, না, ওই লিগ্যালি কোনো ইহুদিদের সমস্যা জমি, নেই। কিছু আরব সেখানে এসব ভূমি মানে বাসাবাড়ি বানায় রাখছে, ওদেরকে ওরা সরায় দিছে। বলছে, "তোরা জাগা, এই জমি আমাদের। কারণ আমরা এই যে টাকা, এই যে আমাদের কাছে দলিল আছে, আমরা কিনছি। এই জমি আমাদের।" ওদেরকে সরায় হ্যাঁ, দিছে। সরায় দিয়ে পুরা ভূমিটা দিয়ে তারপরে ইসরাইল সেখানে রাষ্ট্র গঠন করছে। রাষ্ট্র গঠনের পরের ঘটনা, পরদিন কি হইছে ভাই বলেন তো? হ্যাঁ, আরবরা যুদ্ধ ঘোষণা করে দিছে এই আচ্ছা, আরবরা যুদ্ধ ঘোষণা করে দিছে। আরবরা যুদ্ধ ঘোষণা করার পর আরবরা কিভাবে মাইরটা খাইছে বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, বাজেভাবে, খুব বাজেভাবে। কানতে, কানতে ফেরত গেছে নাকি? প্রত্যেকটা আরব জি, দেশ জি, কানতে, কানতে প্যান্ট-পন্ট খুইলা
মাপ-টাপ চায় হাতে পায়ে ধইরা মানে দৌড় মারছে নাকি? এতগুলা জি, আরব জি। দেশ, এত পিচ্চি একটা ইসরাইল, এতগুলা আরব দেশে মানে 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 বাইরা পাছার হাড্ডি লাল করে দিছে নাকি? জি, জি, জি। আচ্ছা। তো এরপরে কি হলো? তখন ইসরাইল আরব বিশ্বের অনেকগুলা দেশের অনেক অঞ্চলও দখল করে নিল ওই যুদ্ধের সময় নাকি? হ্যাঁ, হ্যাঁ। এবং এই প্যালেস্টাইনেরও অনেক অঞ্চল, অনেক জায়গা-টায়গা দখল করে নিল। কারণ প্যালেস্টাইনও ওই যুদ্ধে ছিল নাকি? হুম, হুম, ছিল তো। মানে তাহলে মুসলিমরাই ইয়া তো অনুসারে তাহলে ইয়া হুম, অনুসারে তো মানে সবকিছু ঠিক আছে। ইসরাইলের তো ইসরাইলকে ওরা আগ বাড়ায় আসছিল ইসরাইলকে মারতে। ইসরাইল তখন কি করছে? ওদেরকে আগ বাড়ানিতে তো ঠেকাইছেই। ওরা তো মানে প্রতিরোধ করছেই। উল্টা গিয়ে ওদের জমিও দখল করে নিচ্ছে। এটা তো ঠিকই আছে। একদম মানে লিগালি আমি এখানে কোনো প্রবলেম দেখতেছি না। একদম পারফেক্ট কাজ করছে ইসরাইল। নাকি? হুম। এখন আপনার কি শেষ হয়েছে বলা? না শেষ হয়নি। তারপরে যেই জি। ঘটনা ঘটলো যে আ এখন মানে জাতিসংঘ গিয়া মুসলমানরা কান্নাকাটি শুরু করলো। আমাদের জায়গা দখল করে নিছে, আমাদের জায়গা ফেরত দিচ্ছে না। ইসরায়েল মানে আমাদেরকে, "আরে তোরা গেছিলি কেন? তোরা যুদ্ধ করতে গেছিলি কেন? তোরা মাইর খায়া ফেরত আসছস। এখন তো জায়গা তো ইসরায়েল নিয়ে গেছে। এখন কি করবি তোরা? তোরা তো একবারে হুম, যুদ্ধ করতে গেছিলি। মানে এখন তো মানে এটার কাফারা তো তোদেরই দেওয়ান লাগবো।" কিন্তু ওরা গিয়ে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি শুরু করলো। এই কান্নাকাটি আ একের পর এক কান্নাকাটি সহ্য করতে না পাইরা পরে ইসরায়েল তাদের কিছু জিনিসপত্র ফেরত দিছিল। এই জর্ডান আর ইজিপ্টের ভাই। জর্ডান আর জর্ডান, ইজিপ্টের অনেক ইজিপ্টের অংশ ফেরত অনেক অংশ ফেরত ফেরত দিয়ে দিছে। দিছে। তারপরে এই যে গাজাও তো মানে অধিকৃত ছিল। সেই জায়গা হুম, তো ফেরত দিছে তারা। ফেরত দিয়ে তখন তাদেরকে কিন্তু ফেরত দেওয়ার কিছু শর্তাবলী ছিল যে, যেহেতু আমরা ফেরত দিচ্ছি সেহেতু এই শর্তাবলীর ভিতর দিয়ে যাইতে হবে। তোমাদের এই নিয়ম কানুনগুলা ফলো করতে হবে। এই রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো কইরা তোমাদের চলতে হবে। যদি তোমরা এই রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো না করো, এই রুলস অ্যান্ড রেগুলেশনস আ ফলো করবে এই চুক্তি স্বাক্ষর করেই তো গাজা থেকে স ইসরায়েল সরে গেছিল নাকি ভাই? জি, জি ভাই। কিন্তু সেইগুলা তো একটাও গাজা এখন পর্যন্ত ফলো করে নাই। গাজা থেকে তো সবসময় টুটা-ফুটা বোমা-টোমা মারা হইছে ইসরাইলে নাকি? হ্যাঁ, শুধু টুটা-ফুটা না ভালো বোমাই মারা হইছে। আচ্ছা, তাইলে আমরা পুরা চিত্রটা যেটা দেখতেছি, এখন এই পুরা ঘটনার ভিতরে ৬ বার প্রস্তাব করা হয়েছিল টু স্টেট সলিউশন এর কিন্তু ৬ বারই আরব বিশ্ব সেটাতে ভেটো দিছে। আরব বিশ্ব রাজি হয় নাই। ৬ বারই মজার ব্যাপার হচ্ছে ইসরায়েল ৬ বারই অ্যাকসেপ্ট করছিল। কিন্তু যখন দেখা গেছে আরবরা এটা অ্যাকসেপ্ট করতেছে না তখন তারাও বাইকা বসছে। তারাও বলছে আমরাও করব না তাইলে। কিন্তু ইনিশিয়ালি তারা রাজি ছিল। তাইলে এখানে দেখা যাচ্ছে যে আ লিগালি কোন প্রবলেম এখানে দেখা যাচ্ছে না। ইহুদিদের সেখানে বসবাস করার অধিকার আছে। ইসরায়েল রাষ্ট্রের সেখানে অধিকার আছে। ইসরায়েলিদের সেখানে অধিকার আছে। এবং হিস্ট্রিক্যালিও যদি আমরা দেখি তাইলে সেখানে আসলে ইসরায়েলের যে ইহুদিরা, সেই ইহুদিদের আদি ভূমি সেখানে ছিল সেটা ঐতিহাসিকভাবেই অসংখ্য প্রমাণাদি আছে যে ঐতিহাসিকভাবেই ইহুদিরা এই অঞ্চল থেকেই একটা সময় বিতাড়িত হয়েছিল। তাইলে এখন আপনি বলেন যে আপনার কি পয়েন্ট আছে এখানে? জি ভাই, আপনি অনেকক্ষণ যাবত বলেছেন, আমি কিন্তু কোন কথা বলিনি। এবার আমি বললে আশা করছি আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না। প্রথমত আপনি যে জিনিসটা স্কিপ করলেন যে, এই যে ইসরায়েল মানে প্রতিষ্ঠিত হওয়ার আগে সেখানে মানে কাদের কন্ট্রোল ছিল? ব্রিটিশদের। আপনি এটা বলেন না যে ব্রিটিশদের আগে সেখানে কাদের কন্ট্রোল ছিল? বলেছেন? ব্রিটিশদের আগে সেখানে অটোমান এম্পায়ারের কন্ট্রোল ছিল। জি। এখন অটোম্যান এম্পায়ার সেখান থেকে বিতাড়িত হলো কিভাবে? মানে তারা সেই ক্ষমতা হারালো কিভাবে? অটোমান এম্পায়ার তো এমনিতেই মানে ভেঙে যাচ্ছিল। বলেন আপনি বলেন। ভাইঙ্গা যাচ্ছিল প্লাস ওয়েস্টার্ন কান্ট্রি গুলো তাদের মানে সম্মিলিত শক্তি ব্যবহার করে তাদেরকে এক প্রকার ভেঙেই দিয়েছে। যুদ্ধ বলেন যেটাই বলেন এর মাধ্যমে, তাই না? তো অটোমান এম্পায়ার তো ভাঙারই ছিল। অটোমান এম্পায়ার মানে তুরস্কে কামাল আতাতুর্ক যখন এটা বন্ধ করে দেয় তখন এটা তো ভাঙারই অটোমান ভাঙারই এম্পায়ার কি ছিল। প্রিচিং এর মাধ্যমে অটোমান এম্পায়ার হয়েছে নাকি কনকারিং এর মাধ্যমে অটোমান এম্পায়ার হয়েছিল ভাইয়া? ভাই যেটাই হোক, আমার কোনটার প্রশ্নটা হচ্ছে আপনি কোনটার মাধ্যমে বললেন হয়েছে? কোনটার মাধ্যমে হয়েছে? প্রিচিং এর মাধ্যমে না কনকারিং এর মাধ্যমে? হ্যাঁ, গণতান্ত্রিক অবশ্যই ভোটাভুটির মাধ্যমে হয়েছিল নাকি অস্ত্রের মাধ্যমে হয়েছিল? অস্ত্রের মাধ্যমে যেটা হইছে আবার অস্ত্রের মাধ্যমে গেছে গা, তাইলে সমস্যা কোথায়? অস্ত্রের মাধ্যমে হয়েছে ভাই। আপনার মানে অস্ত্রের মাধ্যমে হয়েছে দেখে তাদের মানে ভোটাভুটি হয়েছে, তারপর হেরে গেছে, এমন কিছু হয়েছে না? অস্ত্রের মাধ্যমেই তাদেরকে আরে বিতাড়িত করা হয়েছে। আরে অস্ত্রের মাধ্যমে তারা ক্ষমতাই তো নিছে অস্ত্রের মাধ্যমে। ভাই তারা তো বলতে দখলই করছে চাচ্ছিল অস্ত্রের অস্ট্রের মাধ্যমে। মাধ্যমে হয়েছে তাই বলে কি তাদের মানবাধিকার নাই? না, ভাই আপনি দেখেন পৃথিবীর আচ্ছা, যেকোনো মানে বিভিন্ন দেশে অটোমান এম্পায়ার যে স্প্রেড করছে সারা পৃথিবীতে সেটা কিসের মাধ্যমে স্প্রেড করছে? প্রিচিং এর মাধ্যমে না অস্ত্রের মাধ্যমে? ভাই আমেরিকা যে পৃথিবীতে এত ভাই মানে না, ভাই না, আধিপত্য ভাই না, বিস্তার করছে, ভাই না। অটোমান তারা কিসের মাধ্যমে করছে? আমেরিকা কিভাবে হইছে সেটা জিজ্ঞেস করতেছি না। জিজ্ঞেস করতেছি অটোমান এম্পায়ার যে সারা পৃথিবীতে স্প্রেড করছিল সে সময়, সেটা কি প্রিচিং এর মাধ্যমে স্প্রেড করছিল? নাকি অস্ত্রের মাধ্যমে তরবারির মাধ্যমে স্প্রেড করছিল? কোনটা? অবশ্যই তরবারির মাধ্যমেই তো স্প্রেড তাহলে করছে। তরবারির মাধ্যমে যারা স্প্রেড করছে তারা ওই তরবারির মাধ্যমেই লাথি খায় তারা আবার গর্তে ফিরে গেছে। তাহলে সমস্যাটা কোথায় এখানে? ভাই আমি তো এই উদাহরণটাই বলছি। আমেরিকা তো সেইম কাজটা করছে। তার মানে কি আমরা আমেরিকানদেরকে হত্যা করতে পারি? আমেরিকানকে হত্যা করতেছে কে? আমেরিকান না, না, আমি আমেরিকাকে জাস্ট কে হত্যা উদাহরণ হিসেবে করতেছে? বলছি। যেহেতু অটোম্যানরা অস্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আবার অস্ত্রের মাধ্যমে গেছে। তাদেরকে হত্যা করলে তো ওইভাবে কিছু নাই। যেহেতু তারা আরে অস্ত্র আরে বহন করে। কোন দেশ এটা তো কোন কোনো দেশটা অস্ট্রের মাধ্যমে কনকার করছে ভাইয়া?
আমেরিকা কোন দেশটা যেন করছে ভাই? অস্ট্রেলিয়ার মাধ্যমে কনকার কোন দেশটা করছে আমেরিকা? কোন দেশটা করে নাই ভাই? ইরাক, আফগানিস্তান, লিবিয়া কোন দেশ বাদ কোনটা? দিছে ভাই? কনকার করছে? ওটা কি আমেরিকার অংশ এখন? আমেরিকা অংশ এটা মানে কি কি? আপনি একটা জাতিকে প্রায় ইউনাইটেড ধ্বংস স্টেটের করে অংশ? দিয়েছেন, তারপর বলছেন আচ্ছা কনকার ভাইয়া, করছে। এগুলো কিন্তু এটা অটোমান এম্পায়ার, আমি অনেকক্ষণ ধরে অংশ। শোনার ট্রাই করলাম, উনি তো ভাইয়া অটোমান এম্পায়ার বলতেছে। আচ্ছা, আমরা তো ওই যে আমি এটা এগ্রি করি যে হামাস মারতে গিয়া হাজার হাজার মানুষে বোম মাইরা মারতেছে, এটা ঠিক না। আই থিঙ্ক এইটা হইলো মানে একটা আমাদের একটা বিশাল প্রবলেম, মানে যদি এটা এন্ড না অফ দ্য হয় ডে মানলাম, হামাসের দোষ যদি এটা হইলেও না হয় ইনোসেন্ট মানুষ তাহলে মরতেছে। কিন্তু তার কথা হইলো, সে আইসা বলতেছে এখানে মানবাধিকার হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা জেনেভা কনভেনশন আমরা ব্রেক করতেছি, ওয়ার ক্রাইমস হচ্ছে, ঠিক না? তার কথা হলো এখানে ওয়ার ক্রাইমস হচ্ছে, তাহলে ভাই ওয়ার ক্রাইম যে হচ্ছে এটা একই তো আর যুক্তিতে মানে মান হ্যাঁ ভাই হ্যাঁ একটা সেকেন্ড, তার হ্যাঁ যুক্তিতে যদি ধরেন কেউ কোনো একটা রাষ্ট্র যদি ধরেন কনকার করে, কোন একটা রাষ্ট্র, কোন একজন লোকজন গেল, লোকজন থেকে কোন একটা রাষ্ট্র কনকার করলো, তাহলে তবে সেই রাষ্ট্রকেও আলাদা করে আবার কনকার করা যাবে না? ফর না এক্সাম্পল না না, এখানে ইসরায়েল, গণতন্ত্র লাগবে, হ্যাঁ ইসরায়েল, মোটামুটি বলে। তাইলে ভাই তার গ্রাউন্ড কই থাকে? রাইট। আর ভাই অটোমান এম্পায়ার যে করতেছেন ভাই, এই যে এই জেনেভা কনভেনশন তো আর অটোমান এম্পায়ার দেয় নাই আপনাকে, ঠিক না? তাহলে আমরা দেখি অটোমান এম্পায়ারের যে এই সনদগুলা, সেগুলা দিয়ে কি আমরা পরিচালনা করলে ভালো হবে? এই ইসরায়েল সিচুয়েশনে যদি আমরা ইসলামিক শরিয়া দিয়ে যাচাই বাছাই করি, তাহলে দেখি তারা যে ওয়ার ক্রাইম গুলা করতেছে এগুলা কতটা মানে লিগাল। আর আমরা এখন যে জেনেভা কনভেনশনে বলি যে এই সিভিলিয়ান হত্যা করা খারাপ, ঠিক আছে, এটা তো আর আল্লাহর বানানো জিনিস না, এটা তো মানুষের বানানো, এটা তো আপনাদের মানার কথা না। এগুলা নিয়ে আপনারা কমপ্লেন করতেছেন কেন? ঠিক না? আমরা তো দেখবো শরিয়ার সনদে কি বলতেছে। এখন জেনেভা মানুষ ওয়ার ক্রাইমস এই সেই হাবিজাবি এগুলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষ বানাইছে, এগুলো নিয়ে আপনারা কেন কমপ্লেন করবেন? ঠিক না? আপনি দেখবেন যে শরিয়া অনুযায়ী কি বলতেছে। এখন যদি ইসরায়েল শরিয়া অনুযায়ী কাজ করে, তাহলে জিনিসগুলো কেমন হয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করি নাকি? আচ্ছা, আমি বুঝলাম না যে এই এই রুহুল সে অটোমান এম্পায়ারে আলোচনা নিয়ে গেল। অটোমান এম্পায়ার কেন ভাঙছে, এখন কান্নাকাটি শুরু করছে। অটোমান এম্পায়ার কেন ভাঙছে? আমাদের অটোমান এম্পায়ার কেন ভাইঙা লাইছে? আরে অটোমান এম্পায়ার কেন ভাইঙা লাইছে সেটা এখানে কিভাবে আলোচ্য বিষয় সেটা তো বুঝতে পারতেছি না। আর ভাই অটোমান আপনি এম্পায়ার একটা একটু ইতিহাস বলছেন, মাঝখান কথা থেকে শেষ শুরু করে করেন, নেই, মাঝখান থেকে শুরু করছেন। কথা শেষ করে জি জি নেই। অটোমান এম্পায়ার তাহলে মানে ইসলামিক এম্পায়ার কেন রোমান এম্পায়ারকে দখল করলো ভাইয়া? তাহলে তো প্রশ্ন আরো আসে, রোমান এম্পায়ার কেন তাদের মানে পূর্ববর্তীদের দখল করলো? এরকম তো অনেক প্রশ্ন আসবে। কোন এম্পায়ারটা দখল করছিল রোমান এম্পায়ার? রোমান এম্পায়ার আগে পৃথিবীতে কোনো শাসন ব্যবস্থাই ছিল না কোন এম্পায়ারটা দখল করছে সেটা জানতে চাচ্ছি। কোন এম্পায়ার দখল করছে সেটা বলেন। রোমান ভাই। কোন এম্পায়ার কোন এম্পায়ার এখন এম্পায়ার তো দখল করছে? আমি তো আর ইতিহাস বিশেষজ্ঞ না, বাট অবশ্যই কোনো শাসন তাহলে ব্যবস্থা ছিল, তাদেরকে ভেঙেই তো তারা আপনি যদি সেখানে ইতিহাস করে। বিশেষজ্ঞ না হন, এম্পায়ার তাহলে ইতিহাস বিশেষজ্ঞের মতো কথা বলতেছেন কেন? না এম্পায়ার না আমি কাকে বলে এই জিনিসটা বুঝেন? রুহুল মুমিন ভাই কি এম্পায়ার কাকে বলে এই জিনিসটা বুঝেন? করে খুব একটা পণ্ডিতের মার্কা ইয়া করলেন না? খুব একটা পণ্ডিত হয়ে গেছে। আমরা ভাই এম্পায়ার চাই ভাই, আমরা মনার্কি চাই ভাই, আমরা গণতন্ত্র চাই না। এম্পায়ার শব্দটার মানে কি বলেন রুহুল বলেন? ভাই সাম্রাজ্য। হ্যাঁ, এটা কি আপনার কাছে বৈশিষ্ট্য ট্রান্সলেশন থাকতে চাই হয়? নাই ভাইয়া, ট্রান্সলেশন জি চাই জি নাই, ডেফিনিশন চাইছে কি জিনিস? ট্রান্সলেশন চাই নাই, কেউ ডেফিনিশন চাইছে। কি ডেফিনিশনটা কি সাম্রাজ্যের? ডেফিনেশন বলতে ভাই এখন একটা শাসন ব্যবস্থা যেখানে একজন মানে ও রাজা শাসন থাকে। ব্যবস্থা থাকলে এম্পায়ার, শাসন ব্যবস্থা থাকলে এম্পায়ার, তাকে বাংলাদেশ একটা এম্পায়ার? না না, তাহলে তো আমি এখন আমি আপনি ইউনূসের আমাকে এম্পায়ার পুরোটা শেষ চলতেছে করতে নাকি? দিচ্ছেন না, তার মাঝখানে ইন্টারাপ্ট করছেন। আমি তো বলি না বাংলাদেশে কি রাজা শাসন করছে? কিভাবে এম্পায়ারটা কিভাবে একটা এম্পায়ার হয়? বাংলাদেশে কি রাজা শাসন করছে? ভাই কিভাবে হয় আমি জানতে চাচ্ছি, কিভাবে হয় এম্পায়ারটা, হয় কিভাবে? এই যে ডেফিনিশন কি যেটা এম্পায়ার? হচ্ছে রাজা, মানে কোনো একটা রাজা বা মানে নির্দিষ্ট একজন ক্ষমতা, মানে সর্বোচ্চ ক্ষমতা ধর একজন ব্যক্তি থাকে, যার মানে নির্দেশ ক্রমে সবকিছু চলে। ও, এটাকে এম্পায়ার বলে। মানে হচ্ছে কি এখন ইউনূসের তো অনেক ক্ষমতা। তাহলে না এখন না, ইউনূসের ইউনূসের এম্পায়ার ক্ষমতা তো চলতেছে। বাংলাদেশ চলছে না, বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলছে। যদি ইউনূসের ক্ষমতা চলতো তাহলে তো বাংলাদেশে বিএনপি এখন যে বিভিন্ন কথা বলে এগুলো তো বলতে পারতো না। তাহলে তাহলে এই যে অটোমান এম্পায়ার কোন ব্যক্তির ইসে চলতো সেটা বলেন। বা বর্তমানে তো বিভিন্ন সুলতান ছিল, মানে তা বিভিন্ন। আপনি না মাত্র বললেন যে যেকোনো একজন ব্যক্তির কন্ট্রোলে চলবে। ভাই অটোমান ওই এম্পায়ার ব্যক্তি কি কোন আজীবন ব্যক্তি? বেঁচে থাকবে? ওই ব্যক্তি কি আজীবন বেঁচে আরে থাকবে? কথা তার আগে বুঝে নেন। প্রশ্ন আগে ভাই শুনি না, আপনি তারপর আমার কথা উত্তর দেন। বুঝুন। প্রশ্ন আগে শুনি না, উত্তর দেন। জি জি আপনি বললেন যে সাম্রাজ্য বলতে বোঝায় নাকি যে কোনো একজন ব্যক্তির কন্ট্রোলে সব থাকবে। তারপরে আপনি বললেন অটোমান এম্পায়ার মানে অটোমান সাম্রাজ্য। এখন আমার প্রশ্ন হচ্ছে অটোমান সাম্রাজ্য, ভাই যেহেতু আপনি সাম্রাজ্যের সংজ্ঞা আপনি দিছিলেন। যেটাতে ধরছেন আসিফ ভাই, মেইন যে পয়েন্টটা যেটা সে মানে হয়তোবা জানি না, এম্পায়ারের মেইন কিছু ফিচারের মধ্যে, মানে ফিচারগুলোর মধ্যে একেবারে প্রধান ফিচারটা থাকে কি জানেন ভাই? টেরিটোরিয়াল এক্সপেনশন। আপনি টেরিটোরিয়াল এক্সপেনশন না থাকলে ওটারে আর কি মূলত ইয়া বলে না, এম্পায়ার বলে না। এম্পায়ারের একটা মূল ইয়েই থাকে, ফিচারই থাকে হচ্ছে টেরিটোরিয়াল এক্সপেনশন। কোন একটা রাজা থাকুক না থাকুক, এটা নিয়ে তো মূল ইয়া না, এটা মূল দিয়ে কিছু যায় কনসার্ন আসে না। এখন। কনসার্নটা হচ্ছে যে টেরিটোরিয়াল এক্সপেনশন ছিল কিনা, আমরা যেখানে ফোকাসে ছিলাম। গোবর গণেশ তো বুঝাই নাই। গোবর্ধনের বুঝে মানে জানেই না যে সাম্রাজ্য কারে কয়, সাম্রাজ্যের বৈশিষ্ট্য কি এইটুক পর্যন্ত আইডিয়া নাই, মাথার ভিতরে একটু গিলু নাই। কথা মানে মুখ আছে, কথা বলা যাচ্ছে সে। রুহুল আপনি কি আসলেই জানেন না? না জানলে বলেন যে ভাই জানি না এটা। তাইলেই তো হয়, অসুবিধা কি?
রুহুল, আপনি কি জানেন যে সাম্রাজ্য এই যে অটোমান এম্পায়ার তার বৈশিষ্ট্যটা যে এটা ছিল যে তাদের বৈশিষ্ট্যই হচ্ছে এম্পায়ারকে বাড়াবে। আরো বেশি, বেশি দেশকে সেটার ভিতরে ঢুকায় নিবে অস্ত্রের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে। যেকোনোভাবেই হোক, এইটা হচ্ছে সাম্রাজ্যগুলার বৈশিষ্ট্য। আমেরিকান সাম্রাজ্য নাই তো কোথাও সারা পৃথিবীতে। আমেরিকান সাম্রাজ্য কোথাও আছে? ফারাজ ভাই এ তো কথা বলতেছে না। ভাইয়া ওনার কথা মনে হয় শোনা যাচ্ছে না বা উনি কথা বলতেছে না। ফারাজ ভাই, আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা আসিফ ভাই, গান্ডু মোমেন তো কথা বলতেছে না, তাহলে আমি একটা জিনিস দেখাই। হুম, আহ, আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে আসিফ ভাই? কি ফিচার্স অফ হ্যাঁ, ইসের মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ যে দেখা যাচ্ছে। এক্সপ্যানশন ফারাজ ভাই কনকোয়েস্ট এটা কি চ্যাট দেখা? জিপিটিতে প্রম্পট দিয়ে হ্যাঁ, তো এইগুলা তো ভাই ধরে ধরে ইয়ে করতে হয়, শিখাইতে হয়, সমস্যা তো ওই জায়গায়। আমি আরেকটা জিনিস দেখাই। আম, আহ, আচ্ছা, গোবর গণেশ কর না। একটু আগে যে বললাম যে ইসের মধ্যে গাজার জার্নালিস্টের ঘরে যে আল জাজিরার জার্নালিস্টের বাসায় যে হস্টেজ পাওয়া গেছে, দেখেন তো ভাই। ইউকে নিউ ইয়র্ক টাইম পোস্ট থেকে ইয়েটা দেখাচ্ছে, আর্টিকেল দেখাচ্ছে। গাজা জার্নালিস্ট হু রোট ফর অ্যান, আচ্ছা ঠিক আছে, ওকে। Gaza journalist who wrote for Al Jazeera was holding 3 hostages in home with families, he says. রাইট, কিন্তু আচ্ছা ভাইয়া ভাই, মানে এখানে তো ভাই মানে এইসব নিউজ টিউজ প্রপাগ্যান্ডাও হইতে পারে, বাট হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ এই যে ধরেন আমরা এই যে অ্যাগ্রেসিভ ওয়ারফেয়ার মানে এই যে আমরা যে বলি যে জেনেভা কনভেনশন, এটা তো ভাই মানুষের বানানো জিনিস, কিন্তু আমরা যদি ইসলামিক সনদ অনুযায়ী অপারেট করি তাইলে এই যে ইহুদিদের প্রতি আগ্রাসন বা ধরেন এই যে হামাস যেগুলা মনে করেন টেররিস্ট অ্যাক্টিভিটি বা এই যে সিভিলিয়ান, আমাদের এখানে প্রবলেমটা মেইনলি কি হয়েছে যে হামাসের মারতে গিয়ে 40,000 50,000 সিভিলিয়ানরা মেরে ফেলছে। সিভিলিয়ানদের এখন ডেফিনেটলি জেনেভা কনভেনশন অনুযায়ী এই কাজটা করা যাবে না, ইটস ইলিগাল, ঠিক না? এটা তো জেনেভা কনভেনশন অনুযায়ী, এটা মানুষের বানানো একটা আইন আই আইন। এম শিওর আপনি যে টার্গেটেড সিভিলিয়ান যদি না মারে, তারপরেও কোনো মানুষই মারা মারা যাবে না, এটা না কি? না না, আই মিন হ্যাঁ, অফকোর্স ইন্টেনশনটা থাকতেছে না, বাট প্রবলেম ইজ স্টিল দেয়ার। বাট আই এম শিওর মানে আমরা যদি আইন পরবর্তীতে এটাকে রিফাইন করি, উই ক্যান সামহাউ লাইক ম্যান্ডেট সার্টেন থিংস টু প্রিভেন্ট ক্যাজুয়ালিটি, যেটা হলো আমার কথা। কিন্তু আমার আমার ব্যাপারটা হলো ভাইয়া, এখানে তো আমরা এখানে জেনেভা কনভেনশন কেন দেখবো? আমি তো দেখবো হলো ইসলাম অনুযায়ী কি সিভিলিয়ান মারা যায়? কারণ জেনেভা কনভেনশন ওরা ওরা মানতে যাবে কেন? ওরা তো মানবে শরিয়া আইন। ইসলাম তো মানে মানব ইতিহাসের যুদ্ধমুক্তর ক্ষেত্রে আইন অ্যাবসলিউশন করে দিছে, মানে 1400 বছর আগে বলে দিছে মানুষ এভাবে করে যুদ্ধ করবে, এটা হলো যুদ্ধ। যেমন মনে করেন যুদ্ধে আমি একজনের ধইরা কিডন্যাপ করে নিয়ে আসলাম, এটা কি ইসলাম অনুযায়ী জায়েজ নাকি? জেনেভা কনভেনশনে সিভিলিয়ান মারা খারাপ, কিন্তু ইসলামে কি সিভিলিয়ান মারা খারাপ যুদ্ধের মধ্যে? আসিফ ভাইয়া? না, যুদ্ধের মধ্যে সিভিলিয়ান মারা তো খারাপ না। আ আ সবাইকেই মারা যাবে। আমি তো এই জিনিসগুলা অনেকবার দেখাইছি যে আ বিশেষ করে বনু কুরাইজা গোত্রের সাথে যে এই জিনিসটা করা হয়েছিল, সেখানে তো সবাই সিভিলিয়ানই ছিল। সেখানে তো কেউ মুহাম্মদের সাথে যুদ্ধ করে নাই। বা দুই একজন তো টেররিস্ট থাকতে পারে ভাইয়া, কিন্তু তার জন্য যে 700 জন 800 জনের একটা ইন্টায়ার এলাকার মানুষ, তারা তো কোনোভাবে মানে সবাই তো আর লায়াবল ভাইয়া হইতেই পারে না, ঠিক না? দুই একজন হইতে পারে। বাট যখন একটা ইন্টায়ার এরিয়া ধরে আমি মারতেছি, তাহলে তো ভাইয়া এখানে ইনোসেন্ট মানুষ ডেফিনেটলি খুন হচ্ছে। আচ্ছা, মাহমুদ ভাই, আমি একটা জিনিস দেখি, ইসলাম কি বলে সম্পর্কে এটা একটু দেখেন। تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون فيجري اليهودي فيختبئ وراء الشجر والحجر حتى يقول الشجر والحجر يا مسلم يا عبد الله هذا يهودي ورائي فتعال فاقتل. إلا الغرقد فإنه من شجر اليهود. اليهود الآن يزرعون هذا الشجر الآن بكثرة في فلسطين لأنهم يوقنون بذلك. شجر الغرقد ولو دخل أي واحد منكم ونظر إلى هذه المغتصبات إن تيسر له ذلك عبر جوجل إيرث أو غير ذلك من البرامج لاستطاع أن يرى هذه الشجرة ظاهرة تحيط بكل مكان عندهم. سنقاتلهم وسنهزمهم وسنستأصل شأفتهم فلا يعود على ظهر الأرض يهودي واحد. মানে ইহুদি হইলেই কত লাই হায়। আর মোমিন যদি এসে বলে আমারে যে ভাই না না, আমি তো টু স্টেট সলিউশন চাই, আমার এটা বিশ্বাস করে নিতে হবে যে সে জেনুইনলি টু স্টেট সলিউশন চাই। ঠিক আছে না আসিফ ভাই? যেহেতু মোমিনা বলছে, সেহেতু সেটাই তো চাই নাকি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। আমরা ওই যে মানে বাংলাদেশের যে আলেমরা তাদের কিছু বক্তব্য শুনি। তারা কি বলে সেটাও একটু শুনি দেখেন। ইহুদিদের সম্পর্কে বাংলাদেশের মুমিনদের কি বক্তব্য সেটাও একটু শুনে নেন।
বনী ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক কি? বনী ইসরাইলের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো বনী ইসরাইল আমাকে ফালতু প্রশ্ন করত। বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মুসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম আমূলক প্রশ্ন করিও না। ইন্নাল্লাহা আমারাকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনী ইসরাইলকে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলতেছে নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দেখেন বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ফাকিউল লাউনুহা তাসরুন নাযরিন। এর আগের অংশ কি? ইন্নাহা বাকারাতুন সাফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনী ইসরাইল কারে বলে বুঝছেন এবার? এই যে আজকে গোটা দুনিয়ার অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ কিন্তু, সংখ্যায় গোনা যাবে মাথা। এজন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা ক্রিয়ানক। এখানে কিন্তু ভাইয়া মানে এটা হলো তারা জু হইলেই মানে একটা প্রি কনসিভড হেট্রেড তারা রাখতেছে। বাট আই ওয়ান্ট টু মেক ক্লিয়ার দ্যাট আই এম নট আ জুইশ সিম্পাথাইজার। মানে এখানে একটা মানুষের মতামত একটা থাকতেই পারে, সে মানে এর মানে কি জুইশদের কি বাঁচার অধিকার নাই, বা আমরা ইসলাম করি না, বিলিভ করি না, এর মানে কি মুসলিমদের বাঁচার অধিকার নাই? মানে একটা মানুষের মতামত বা বিশ্বাসের উপরে ভিত্তি করে এরকম মানে ঘৃণা ছড়ানোটা তো ভাইয়া ঠিক না। এখানে পয়েন্টটা হলো এটা। এবং এই ভিডিওটা দেখেন কি বলে। ইহুদিদের দালাল আপনাদের আশেপাশেই তো আছে, কথা বলেন না? সম্মানিত শুধু হিটলার মানবতার পক্ষে ভালো কাজ করে গেছে। ইউরোপে প্রচুর পরিমাণ ইহুদিকে আপনার সাইজ করে গেছে, প্রায় 70 লক্ষ ইহুদি। ওগুলো যদি থাকতো তার দুনিয়া এখন বসবাস করা মুশকিল হয়ে যায়, ঠিক না? হলোকাস্টের মাধ্যমে প্রায় 70 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে। এটা ইহুদিদের প্রাপ্য ছিল। কি ছিল? হিটলারকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি ইহুদি মারেন কেন, এত মারতেছেন কেন? সে বলেছে এই পৃথিবীতে প্রত্যেকটা রক্তপাত ও যুদ্ধের জন্য ইহুদিরা দায়ী, সেজন্য আমি তাদের হত্যা করছি মানবতার কল্যাণে। এবং মৃত্যুর আগে সে বলে গিয়েছিল কয়েক ঘন্টা আগে যে আমি কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীতে, এদেরও মারতে পারতাম। কেন রেখে গেলাম? একসময় ইতিহাস আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে যে আমি ইহুদি হত্যা করেছি। সেই দিন ইতিহাসের কাঠগড়ায় আমাকে যখন দাঁড় করাবে হিটলারকে, সেদিন পৃথিবীর মানুষ আমার পক্ষে জবাব দিবে যে না, কিছু ইহুদি যে রেখে গেছে এদের কাজ করবে, মানুষ বলবে যে না হিটলার খুব একটা মন্দ কাজ করে নাই, মোটামুটি ভালো কাজই করে গেছে। আমরা তো তাই বলতে বাধ্য। কথা বলেন? এই ইহুদির সংখ্যা কমে যাচ্ছে। এই হাদিসে তো এই জিনিসগুলোই বলা আছে, এগুলো তো আমরা অনেকবার দেখাইছি এই হাদিসগুলা। মানে খুবই খারাপ অবস্থা এই যে জিনিসগুলো। এবং আরেকটা ইনফরমেশন দেই যে এই বানু কুরাইজা গণহত্যা নামে যে লেখাটা আছে আমার, সেই লেখাটা আরো আপডেট করা হয়েছে, আরো অনেক নতুন জিনিস সেখানে ঢুকানো হয়েছে। আপনারা যারা আগে পড়েছেন তারা আরেকবার পড়ে দেখতে পারেন। বানু কুরাইজা গণহত্যা লেখাটা সেটা আপডেট হয়েছে। আরেকটা মনে হয় এরকম ইনসিডেন্ট আছে যে খাইবারের যুদ্ধে বা কোনো যুদ্ধে মনে হয় সিভিলিয়ানরা ছিল, অ্যাটাক করছিল সকালবেলা, সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করছিল, এরকম একটা মনে হয় ইনসিডেন্টও আছে। হ্যাঁ, বনু মুস্তালিক যুদ্ধেও সিভিলিয়ান মানে একদম তারা অপ্রস্তুত অবস্থায় ছিল, সেই সময় অ্যাটাক করছিল। রাইট। আর ভাইয়া মানে কিডন্যাপিং এর ক্ষেত্রে ইসলামিক মানে মনে করেন যে একটা দেশের মধ্যে আরেকটা দেশের যুদ্ধ লাগলো, তখন কিডন্যাপ করে নিয়ে আসলো, এই জিনিসটার ক্ষেত্রে ইসলামিক আইন কি বলে? মানে এটা কি অ্যালাউড? মানে যুদ্ধ রণক্ষেত্রে এটা অ্যালাউড? এটা একেবারে পরিষ্কারভাবে বলা আছে যে মুক্তিপণ নেওয়া যাবে, এই মানুষকে আটকে রেখে তাদেরকে দিয়ে মুক্তিপণ নেওয়া যাবে, টাকা পয়সা নেওয়া যাবে। আচ্ছা, যেখানে আর ভাইয়া যদি দাস মনে করেন বানানো যে যায়, সেক্স মেয়েদের স্লেভ ধরে বানানো যায়, মানে সেখানে রেপ আবার করা হয় সেটা? ভাই যেখানে সেক্স স্লেভ বানানো যায় সেখানে এখানে আবার আলাদা করে বলার কি দরকার? হ্যাঁ, এটা তো অবভিয়াস যে মানে তাইলে ভাই কিডন্যাপিং। ইসরায়েল জেনেভা কনভেনশন মানবে কেন? তারা তো ওই যে ইসলামিক যে স্ট্যান্ডার্ড আছে, মাপকাঠি বা স্ট্যান্ডার্ডটা যেটা আছে সেটা অনুযায়ী হইলেই তো হইলো, ঠিক না? তারা আবার জেনেভা কনভেনশনের স্ট্যান্ডার্ড খুঁজতেছে কেন? মানে ইসরায়েলের জেনেভা কনভেনশন মান্য করা উচিত, কিন্তু মুসলমানরা কেন জেনেভা কনভেনশন মানবে? ওরা হ্যাঁ, তো আমরা তো শরিয়া আমরা শরিয়া অ্যাট্রোসিটি করবো দেখে প্রতিষ্ঠা তোমরাও অ্যাট্রোসিটি প্রতিষ্ঠা করবা? করবো। আসিফ ভাই, এটা কি কোনো কথা হইলো যে মুমিনরা অ্যাট্রোসিটি করবে দেখে তাদের সাথেও অ্যাট্রোসিটি করা হবে? মানবতা কোথায় ভাই? ইসরায়েল না সভ্য দেশ, ওরা তো জেনেভা কনভেনশন মানতেই হবে। কিন্তু আমরা ওরা মুমিনরা তো তো কোরআন মানে, তাহলে ভাই কোরআনে অ্যাট্রোসিটি কেন করবে তারা ভাই? আমরা মুমিনরা তো এত ঠিকই নাই যে আমাদের এই জেনেভা মানতে হবে। আমরা তো যা ইচ্ছা করব। ঠিক আছে, রাইট ফারাজ ভাই রাইট, তাহলে কিন্তু ইহুদিদের মানতে হবে বা নাস্তিকদের মানতে হবে।